শিক্ষার্থীরা কেমন আছো? আমরা আজ পরিণতি শোষণের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে সুশাসন প্রতিষ্ঠার সমস্যাগুলো ওর সমাধান আলোচনা করব। গত ক্লাসের সমস্যাগুলো আলোচনা করেছিলাম, আজকে এর সমাধান আলোচনা করব। তোমরা বাসায় নিশ্চয়ই সমস্যাগুলো পড়েছ, এখন সমস্যার সমাধানগুলো তোমরা খেয়াল করো। তোমরা এই পাঠ থেকে সুশাসন প্রতিষ্ঠার সমস্যা গুলোর সমাধান এর উপায় ব্যাখ্যা করতে পারবে। সুশাসন প্রতিষ্ঠার সমস্যাগুলো সমাধানের জন্য মূলত নির্মিত পদ্ধতিগুলি গ্রহণ করা যেতে পারে। এক, সংবিধানের মৌলিক অধিকার সন্নিবেশ ও তা বাস্তবায়ন। তোমাদের বলে রাখি, সংবিধান কি? সংবিধান হল রাষ্ট্রের দর্পণ স্বরূপ। এর মধ্যে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিধিবিধান সন্নিবেশিত থাকে। এই সংবিধানে ব্যক্তি স্বাধীনতার সব ধরনের মৌলিক অধিকারও সন্নিবেশিত থাকে। যখন এই সংবিধানে বাক ও ব্যক্তি স্বাধীনতার মৌলিক অধিকারগুলো সন্নিবেশন থাকবে, তখন কেউ ব্যক্তি স্বার্থে বা দলীয় স্বার্থে এগুলো খর্ব করতে পারবে না এবং এর মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সুশাসন প্রতিষ্ঠা করা তখনই সম্ভব হবে। দ্বিতীয়ত, মিডিয়া ও প্রচার মাধ্যমের উপর সরকারের হস্তক্ষেপের অবসান। আমরা এর আগেও বলেছি যে মিডিয়া প্রচার মাধ্যমের উপর সরকার হস্তক্ষেপ করলে সুশাসন ব্যাঘাত ঘটে, কেননা এর মাধ্যমে জনগণের বাক স্বাধীনতা থাকে না। তাই এই মিডিয়া বা প্রচার মাধ্যমের উপর হস্তক্ষেপ এর অবসান করা হলে জনগণের ব্যক্তি স্বাধীনতা রক্ষিত হবে, সুষ্ঠু জনমত গঠিত হবে এবং সুশাসন প্রতিষ্ঠা হবে। তাই সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদের এই মিডিয়া প্রচারের উপর সরকারের হস্তক্ষেপ মুক্ত থাকতে হবে। তৃতীয়ত, সহিংসতা দূর ও রাজনৈতিক স্থিরতা প্রতিষ্ঠা। রাজপথে সহিংস আন্দোলন করে যারাও পড়াও নীতি অবলম্বন করে অপ্রয়োজনীয় অকাঙ্ক্ষিত হত্যা ও সংস্কৃতি চালু করে রাজনৈতিক সমস্যার সমাধান খোঁজার অভ্যাস বদলাতে হবে, কেননা এটা না হলে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। তার বিনিময়ে কি করতে হবে? আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে, সরকারের বিরোধিতার জন্য হরতালের বিকল্প পথ খুঁজে বের করতে হবে, নির্বাচিত সরকারকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা থেকে সরানোর আশ্রয় দিতে হবে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সরকারকে ক্ষমতা থাকতে দিতে হবে। তাহলেই রাজনৈতিক অস্থিরতা দূর হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। এইভাবে আমরা সুশাসন প্রতিষ্ঠার যেই সমস্যা রাজনৈতিক অস্থিরতা তা দূর করে সুশাসন প্রতিষ্ঠা করতে পারি। চতুর্থত, জবাবদিহিতা ও দায়বদ্ধতা প্রতিষ্ঠা। রাষ্ট্র পরিচালক বা সরকার থেকে শুরু করে প্রশাসনের সব স্তরে জবাবদিহিতা বা দায়বদ্ধতা প্রতিষ্ঠা করতে হবে। লক্ষ্য অর্জনে কার কি দায়িত্ব, কোন সময়ের মধ্যে তা সম্পূর্ণ করতে হবে, কার নিকট জবাবদিহি করতে হবে তা পূর্বে নির্ধারণ করতে হবে। শাসন বিভাগ বা আইনসভাকে আইনসভার নিকট তাদের নীতি সিদ্ধান্ত কাজের জন্য জবাবদিহি করতে হবে। তা করতে ব্যর্থ হলে আইনসভা অনাস্থায়ী নিয়ে মন্ত্রিসভা করার ব্যবস্থা বিধান করতে হবে। প্রশাসনিক কর্মকর্তাদের ব্যর্থতার জন্য কি ব্যবস্থা নেওয়া যাবে সে কথা পরিষ্কার উল্লেখ থাকতে হবে। এইভাবে জবাবদিহি দায়বদ্ধতা প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে।
স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা, শাসন বা গভর্নেন্সের লক্ষ্য হবে স্পষ্ট, হীরকের মতো স্বচ্ছ। শাসন স্বরূপ শাসকের কাজকর্ম, প্রণীত আইন কানুন এমন হতে হবে যেন তা সকল নাগরিকের বোধগম্য হয়। এগুলি যেন কেউ ক্ষুদ্র স্বার্থে বা দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে সে রাখতে হবে। দুর্নীতি দূর করে স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে হবে, তাহলে সুশাসন প্রতিষ্ঠা হবে। ষষ্ঠত, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা। মানুষ, সরকার, রাষ্ট্র প্রণীত আইন মেনে চলে শুধু শাস্তির ভয় নয়, মানুষ বিবেকবোধ, শ্রদ্ধা, উচিত অনুচিত, ভালো মন্দ বিচার করেও রাষ্ট্র ও সরকারকে মেনে চলে। নৈতিক মূল্যবোধ সরকার বা সরকারের প্রশাসন আন্তর্জাতিক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সুকুমার বৃত্তিগুলিও পরিচালিত করে। নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ রাজনৈতিক কর্তৃপক্ষ বা আমলা প্রশাসকদের আচরণ সীমা লঙ্ঘন করে না, তারা আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী কাজ করেন, তারা সততার পরে দায়িত্ব পালন করে, তার দুর্নীতিতে লিপ্ত হন না। তাই নৈতিক মূল্যবোধ জাগ্রত করা হলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আইনের শাসন প্রতিষ্ঠা, আমরা আগেই জেনেছি যে আইনের 3টি বিষয় রয়েছে এবং এগুলো নিশ্চিত করতে হবে। এই জন্য আইন হতে হবে নির্দিষ্ট, স্পষ্ট, যেন সহজে বোধগম্য হয়, সবাই তা পালন করতে পারে, মেনে চলতে পারে। আইন কার্যকর করতে হবে, তার জন্য আদালত থাকতে হবে, স্বাধীনতা থাকতে হবে, কোন ব্যক্তির ইচ্ছা অনুযায়ী বিচার কাজ চলবে না, তা চলবে আইনের আলোকে, তাহলেই সুশাসন প্রতিষ্ঠিত হবে। বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগে আইন ও শাসন বিভাগকে মুক্ত থাকতে হবে। বিচার স্বাধীনতা যেভাবে নিশ্চিত করতে হবে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে হাইকোর্ট আপিল বিভাগের বিচারক নিয়োগ করতে হবে। জেলা অধস্তন বিচারক নিয়োগ করতে হবে প্রতিনিয়ত পরীক্ষার মাধ্যমে, তাহলেই বিচারকের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। সরকারের দক্ষতা বৃদ্ধি, সরকারকে দক্ষ, দূরদর্শী, কার্যকরী ভূমিকা পালনে সক্ষম হতে হবে। দক্ষতা বৃদ্ধির জন্য তথ্যের সহজলভ্যতা সৃষ্টি করতে হবে, প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, সেমিনার, সিম্পোজিয়াম করতে হবে, সুশাসন প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে, দক্ষ ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এর মাধ্যমে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত হবে। দুর্নীতি প্রতিরোধ বা নিয়ন্ত্রণ, দুর্নীতির বিস্তার, নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করতে হবে। দুর্নীতি বিরোধী সভা সমিতি, সেমিনার, সিম্পোজিয়াম করতে হবে। এই জন্য সুশীল সমাজের সৎ মানুষদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি বিরোধী আলোচনার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে সিলেবাস দুর্নীতি বিরোধী বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন দ্বারা জনগণের মনে দুর্নীতি স্বজনপ্রীতিকে ঘৃণা করা মানুষের সৃষ্টি করতে হবে। আর এইভাবে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা গেলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। সুযোগ্য নেতৃত্ব, দক্ষ, সৎ, দূরদর্শী, অভিজ্ঞ, ন্যায়পরায়ণ, জনদরদী বা জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষিত, সৎ, প্রজ্ঞাবান নেতৃত্ব অভাবে একটি রাষ্ট্র কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন করতে পারে না, সুশাসন বিনষ্ট হয়। তাই যোগ্য নেতৃত্ব গড়ার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। সার্বভৌমত্ব কার্যকর আইনসভা, রাষ্ট্রের জন্য আইনসভা থাকবে, কিন্তু আইনসভা হতে হবে সার্বভৌম আইনসভা, এবং এই আইনসভা সবার মাধ্যমে, যেহেতু জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব, জনগণের সুযোগ সুবিধা প্রস্তুত করা সম্ভব, সেজন্য আইন বিভাগকে, আইনসভাকে, বিচার বিভাগ, শাসন বিভাগকে হস্তক্ষেপ মুক্ত রাখতে হবে। তারপর আইনসভাকে বাদ দিয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের জন্য মাঠে নামা যাবে না। আইনসভার প্রতিনিধির মাধ্যমে
দাবি দেওয়া আইনটি উত্থাপন করতে হবে এবং এই জন্য বিরোধী দল বা কেউ ওয়াকআউট করা যাবে না, তারা গঠনমূলক সরকারের সমালোচনা করতে থাকবে এবং সরকারের সঠিক ও জনকল্যাণধর্মী কার্যক্রমকে স্বাগতম জানি সেগুলা বাস্তবায়নে সুযোগ করে দিতে হবে। তাহলেই আইনসভা সার্বভৌম হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। জন অংশগ্রহণের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। রাষ্ট্রীয় ব্যবস্থার সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত সকল স্তরে জনগণের অংশগ্রহণের পথ সৃষ্টি করতে হবে। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে স্বনির্ভর স্বশাসিত করার জন্য যত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। নীতি নির্ধারণে প্রণয়নে জনগণের সহযোগিতা বৃদ্ধি করতে হবে, তাহলেই সুশাসন প্রতিষ্ঠিত হবে। স্বাধীন কর্ম কমিশন জনপ্রশাসনে নিয়োগ ও পদোন্নতির জন্য মেধাবী যোগ্য প্রার্থী বাছাই করতে হবে। এই জন্য সৎ, নিরপেক্ষ, প্রজ্ঞাবান ব্যক্তির সমন্বয়ে কর্ম কমিশন গঠন করতে হবে। স্বাধীন নির্বাচন কমিশন রাজনৈতিক দল গঠন ও পরিচালনার স্বচ্ছতা আনয়ন করতে হবে। দলগুলির নিবন্ধন বাধ্যতামূলক করতে হবে। দলের অভ্যন্তরে গণতন্ত্রতা স্বচ্ছ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। স্বাধীন মানবাধিকার কমিশন গঠন করতে হবে। মানবাধিকার লঙ্ঘন যেন না হয়, কারো উপর যেন জুলুম নির্যাতন না হয়, সরকার যেন অন্যায় নির্যাতন না করতে পারে তা দেখার জন্য মানবাধিকার কমিশন গঠন করতে হবে, তাহলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। জনস্বার্থকে প্রাধান্য প্রদান সমাজের বৃহৎ জনগোষ্ঠীর সার্বিক কল্যাণ সুশাসনের লক্ষ্য হওয়া হয়। এই প্রক্রিয়া জনগণের সম্পৃক্ত অপরিহার্য। এই অংশগ্রহণ সম্ভব হয় যখন গভর্নেন্স উক্ত জনগণের স্বার্থ সঞ্চয়ের বিষয়ে পরিণত হয়। তাই আমাদের জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে। এছাড়া সুশাসন প্রতিষ্ঠার জন্য কি করতে হবে? সুশাসন প্রতিষ্ঠা করতে হলে লক্ষ্য নির্ধারণ করতে হবে, অগ্রাধিকার বিবেচনায় পারঙ্গম ও দূরদর্শী হতে হবে। নেক্সট, দারিদ্র দূরীকরণের পরিকল্পনা গ্রহণ ও পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করতে হবে। স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করতে হবে। জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে। ক্ষমতা ভারসাম্য নীতি অর্থাৎ চেক অ্যান্ড ব্যালেন্স, যে বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতার সতীর্থীকরণ, তো প্রতিটি বিভাগের আলাদা আলাদা দায়িত্ব থাকবে, সেটা থাকার সাথে সাথে যে উভয় বিভাগের মধ্যে একটা ক্ষমতার সমন্বয় সাধন করার ব্যবস্থা করতে হবে, যেটাকে বলা চেক অ্যান্ড ব্যালেন্স। এর মাধ্যমে দেখা গেল আমাদের সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। কাজে আমরা সুশাসন প্রতিষ্ঠার সমস্যার সমাধান আলোচনা করলাম। তোমরা এগুলো শিখবে, তোমাদের আগামীকাল বাড়ির কাজ সুশাসন প্রতিষ্ঠার সমস্যাগুলো সমাধান লেখা ও শেখা।